আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। রুশ হামলায় বিধ্বস্ত পশ্চিমাদের অস্ত্রবাহী ট্রেন। এদিকে ইহুদিবাদীদের ঘুমের সময় তেল আবিবের বুকে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। অন্যদিকে ইরানের মাটিতে ইসরায়েলের চালানো যত গোপন অপারেশন। আরও জানিয়ে দেব বিশেষজ্ঞদের আশঙ্কা পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা চিন্তা করতে পারেন পুতিন। এদিকে কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না ইরানের প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দেব সুন্নি আলেমদের সঙ্গে বৈঠক, ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মার মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। রুশ হামলায় বিধ্বস্ত পশ্চিমাদের অস্ত্রবাহী ট্রেন। খার্কিভ, দনেৎস্ক, জাপোরিঝা, খেরসন সহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর উপর হামলা জোরদারের কথা জানিয়েছে রাশিয়া। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও জানায়, শেষ 24 ঘন্টায় রণাঙ্গ জুড়ে 148টি স্থানে শত্রুপক্ষের উপর হামলা চালানো হয়। একই সাথে তাদের 17টি হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া এদিন বিমান, ড্রোন, কামান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের কাছে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্রবাহী একটি ট্রেন ধ্বংস করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সাথে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ উৎপাদন করা একটি কারখানা, রকেট, কামানের গোলা ও ড্রোন মজুতকারী একাধিক স্থাপনা ধ্বংসের কথা জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শেষ 24 ঘন্টায় ইউক্রেনের দুটি Su-27 যুদ্ধ বিমান প্রভাবিত করেছে রুশ বিমান বাহিনী। পাশাপাশি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি MiG-29 যুদ্ধ বিমান ও 55টি ড্রোন প্রভাবিত করেছে। এদিকে কাস্কো প্রদেশে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় বাহিনীর উপর নর্থ ব্যাটল গ্রুপ জোরালো হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। এই অঞ্চলে শত্রু বাহিনী ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছে বলে দাবি তাদের। শেষ 24 ঘন্টায় কাস্কে ইউক্রেন 3 শতাধিক সেনা হারিয়েছে উল্লেখ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ নিয়ে 40 দিনে প্রায় 13,500 সেনা হারালো তারা। অন্যদিকে রবিবার আরেক বিবৃতিতে ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, শেষ দিন রুশ বাহিনীর সাথে তাদের শতাধিক খণ্ডযুদ্ধ হয়েছে। কার্কিভের ভবচাঞ্চ অঞ্চল সহ বিভিন্ন স্থানে রুশ সেনাদের হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে তারা। ইহুদিবাদীদের ঘুমের সময় তেল আবিবের বুকে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের উপর যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে। অভাবিতপূর্ব ওই হামলার কথা তাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। গতকাল রবিবার সকালে ইসরায়েলি একটি নয়া পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। ইয়েমেনের থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তেল আবিবে। ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে। পাঁচ টুডে আরও জানায়, ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ানের কাছে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলিরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে চলে যায়। হিব্রু সূত্রগুলো স্বীকার করছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি আরব দেশের আকাশ সীমা পাড়ি দিয়ে তেল আবিবে আঘাত হেনেছে। ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনের সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র হাশেম শরফুদ্দিন এ প্রসঙ্গে বলেন, আমরা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর একেবারে বুক লক্ষ্য করে হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমরা সরকার এখন আর নিরাপদ নয়। এদিকে তেল আবিবের উপর ইয়েমেনের হামলা প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছে, ওই হামলা যারা চালিয়েছে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু যদিও ইসরায়েলের আবাসিক এলাকা ছিল না, তবে ইসরায়েলের হৃদয় টার্গেট করে যথাযথ বাধা দেওয়া হয়েছে। বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটি অবাধে তেল আবিবে পৌঁছে যাওয়ার ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুতর দুর্বলতা এবং কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করার যোগ্য। ইরানের মাটিতে ইসরায়েলের চালানো যত গোপন অপারেশন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পরেই অভিযোগের তীর উঠেছিল ইসরায়েলের বিরুদ্ধে। ইরান সেই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার হুমকিও দেয়। ইসরায়েলের তরফে সরাসরি কোনো বক্তব্য না এলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যে তার দেশ সাম্প্রতিক সময়ে তার শত্রুদের চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো আঘাত এনেছে। বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জেরেমি বোয়েন মি হানিয়ের হত্যার পরেই বলেছিলেন, ইসরায়েলের মি
হানিয়াকে হত্যা করছে বলে ধরে নেওয়া যেতে পারে। অবশ্য এই প্রথম নয়, এর আগে বহুবার এটা প্রমাণিত হয়েছে যে ইরানের অভ্যন্তরে মোসাদ কোনো পর্যায়ের নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং গত কয়েক বছরের ঘটনা বিশ্লেষণ করলেই আন্দাজ পাওয়া যায় যে ইরানে অতি উচ্চ পর্যায়ে কর্মরত ব্যক্তিদেরও তারা ব্যবহার করে নির্দিষ্ট অপারেশন চালানোর জন্য। ইসরায়েলের সেই সব অপারেশনের মধ্যে যেমন রয়েছে খুন, তেমন রয়েছে সাইবার ক্রাইম এবং ড্রোন দিয়ে হামলা। এইসব হামলা বেশ কয়েকটির মধ্যে একটি যোগসূত্র দেখা গেছে, তা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েলের দীর্ঘদিন ধরে অভিযোগ করে যে তেহরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে, যার ফলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। ইরান সামরিক পরমাণু কর্মসূচির কথা অস্বীকার করলেও তারা যে বলে বেসামরিক পরমাণু শক্তির উন্নয়নে অধিকার তাদের আছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা চিন্তা করতে পারেন পুতিন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিলে ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র পরীক্ষা চালাতে পারেন বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সেক্ষেত্রে রাশিয়া তাদের সীমানার কাছাকাছি ব্রিটিশ সামরিক স্থাপনাগুলোয় হামলা চালাতে পারে, এমনকি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর মতো ভয়ঙ্কর পদক্ষেপও নিতে পারেন পুতিন। রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতির বিষয়ে শুক্রবার ওয়াশিংটনে আলোচনায় বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যেই বিশেষজ্ঞরা এমন আশঙ্কা ব্যক্ত করেছেন, যদিও দুই নেতার বৈঠকে কিয়েভকে অনুমতি দেওয়ার কোনো ইঙ্গিত মেলেনি। এর আগে বৃহস্পতিবার পুতিন হুঁশিয়ারি দেন, পশ্চিমারা এ ধরনের পদক্ষেপ নিলে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানো শামিল হবে, এতে সংঘাতের প্রকৃতি পাল্টে যাবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করলেও তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি পুতিন গত জুনে পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলার জন্য পশ্চিমাদের প্রতিপক্ষে রুশ অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের খুব কাছাকাছি স্থানে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরামর্শ দেন, যেন প্রয়োজনে এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্থাটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনচিয়া একই রকম ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করার অনুমতি দিলে ন্যাটো একটি পারমাণবিক শক্তির বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। আপনারা এর পরিণতি সম্পর্কে ভুলে যাবেন না। প্রসঙ্গত, রাশিয়া বর্তমানে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। দেশটি বর্তমানে তাদের পারমাণবিক নীতির পূর্ণ পর্যালোচনা করছে, যার মাধ্যমে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করব না, বললেন ইরানের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে তেহরান কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ক্ষমতায় আসার পর সোমবার 16 সেপ্টেম্বর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্মেলনে তিনি ইরানের বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। প্রেসিডেন্ট জানান, ইরান কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না। ইসরায়েল যেভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গাজায় অমানবিক আগ্রাসন চালাচ্ছে তা দেখে ইরানের নিরাপত্তা নিশ্চিতে ক্ষেপণাস্ত্রের প্রয়োজন বলে মনে করেন তিনি। পেজেশকিয়ান আন্তর্জাতিক সংস্থাদের আগে ইসরায়েলকে নিরস্ত্র করে এরপর তেহরানের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের কাছে হাইপারসনিক মিসাইল সরবরাহের অভিযোগও অস্বীকার করেছেন পেজেশকিয়ান। হুতিরা যে মিসাইল ব্যবহার করছে তা ইরানের অস্ত্রভাণ্ডারে নেই বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে কথা বলেন ইরানের সংস্কারপন্থী এই প্রেসিডেন্ট। তিনি বলেন, তেহরানের প্রতি নেতিবাচক মনোভাব পরিহার করলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে আলোচনা সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো বৈরী মনোভাব নেই। তেহরানকে শক্ত ভাবা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান পেজেশকিয়ান। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত ইরানের প্রেসিডেন্ট জানান, কোনো আন্তর্জাতিক চাপের কাছেই ইরান মাথা নত করবে না। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির আশ্বাস দেন পেজেশকিয়ান। এছাড়া চীন, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি। যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে ইসলামিক রাষ্ট্রগুলোকে এক হয়ে থাকার আহ্বান জানান পেজেশকিয়ান। সুন্নি আলেমদের সঙ্গে বৈঠক, ঐক্যের মাধ্যমে কেবল মুসলিম উম্মার মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, মনে রাখতে হবে আমরা একই উম্মার সদস্য। মুসলিম উম্মা এই বিষয়টিকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। মুসলিম উম্মার পরিচিতি রক্ষা করতে হবে। মুসলিম উম্মা জাতীয়তা ও ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে। মুসলিম উম্মা নামক পরিচিতি ও বাস্তবতা পরিবর্তন হবে না। ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ
আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি আজ সোমবার সারা দেশের একদল বিশিষ্ট সুন্নি আলেম ও বিজ্ঞ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎকারে একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসলামের শত্রুরা মুসলিম উম্মাহ নামক আমাদের একক পরিচয়ের বিষয়ে মুসলমানদের উদাসীন করে তোলার চেষ্টা করছে এবং এখনও এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না যে আমি নিজেকে মুসলিম দাবি করব কিন্তু মিয়ানমার, গাজা, ভারত ও অন্যান্য স্থানে মুসলমানদের কষ্টের বিষয়ে উদাসীন থাকব। আয়াতুল্লাহ খামেনি বলেন, শিয়া সুন্নি ঐক্য বিনিষ্টের নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের সুন্নিরা দেশপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য মোকাবেলা করছে। এর প্রমাণ হলো পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে 15,000 সুন্নি শহীদ হয়েছেন। বিপ্লব এবং ন্যায়ের পথে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন আরও বিপুল সংখ্যক সুন্নি আলম। আয়াতুল্লাহ খামেনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, একমাত্র ঐক্যের মাধ্যমেই মুসলিম উম্মার মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব। বর্তমানে গাজা তথা ফিলিস্তিনে নির্যাতিত মানুষকে সমর্থন করা একটি স্পষ্ট ফরজ দায়িত্ব এবং কেউ যদি এই দায়িত্ব পালন না করে তাহলে তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে 22 থেকে 17 রবিউল আওয়াল ইসলামী ঐক্য সপ্তাহ পালিত হয়। এই উপলক্ষে ইসলামী ঐক্য সম্মেলন আয়োজনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।